Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা ডিএলএড পার্ট 1 2024-26 সেশনে পড়ছো তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেওয়া হচ্ছে মঙ্গল, বৃহস্পতি এবং শনি। তাছাড়াও এক্সট্রা ডেটে সুযোগ থাকলে বা তোমাদের রিকোয়েস্টের কোনো কোশ্চেন থাকলে সেটি নিয়েও কিন্তু আমি ক্লাস দিচ্ছি। তাই বলবো এখনও যারা চ্যানেলের সাথে যুক্ত হওনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। যারা পরবর্তীতে জয়েন করেছো তাদেরকে বলবো তোমাদের জন্য প্লেলিস্ট বানানো আছে, 3টি প্লেলিস্ট, ইংলিশের একটা, ম্যাথের একটা এবং আর 3টে সাবজেক্টের জন্য একটা প্লেলিস্ট। ওই 3টি প্লেলিস্ট থেকে ক্লাসগুলিকে ধারাবাহিকভাবে দেখো, তার সাথে তোমার কাছে যে বই আছে সেই বইটিও পড়ো। তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু ক্লাসগুলোকে অবশ্যই দেখে যেতে হবে, তা না হলে কিন্তু তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে যখন তুমি আনকমন কোশ্চেন ফেস করবে তখন কিন্তু তুমি সেটি সঠিকভাবে লিখতে পারবে না। আর যেগুলি পড়ছো সেগুলি মনে রাখতে গেলে তোমার দরকার কনসেপ্ট ক্লিয়ার থাকা, এবং টেট কোয়ালিফাই করতে গেলেও কিন্তু সেই কনসেপ্ট ক্লিয়ারিংয়ের অত্যন্ত প্রয়োজন। তোমাদের হাতে সময় কম, জুন মাসের শেষের দিকে কিন্তু এক্সাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, নট শিওর, সম্ভাবনা আছে। এবং যেটুকু জানতে পারা গিয়েছিল যে এই মে মাসেই তোমাদের এক্সামের নোটিফিকেশান আসবে, সেটা দেখা যাক কখন আসে, যে 3rd উইকে আসে নাকি 4th উইকে আসে তার উপর ডিপেন্ড করছে তোমাদের জুন হবে নাকি জুলাই মাসে এক্সাম হবে, জুনের শেষে হবে নাকি জুলাইয়ের প্রথমে হবে, সেটি ডিপেন্ড করছে এক্সাম নোটিফিকেশান কবে আসবে তার উপর। যতক্ষণ না পর্যন্ত এক্সাম নোটিফিকেশান আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শিওর কোনো কিছুই বলা যাবে না। দেখো, চাইল্ড স্টাডিজ থেকে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার 2 মার্কসের কোশ্চেন গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেই ক্লাসটি দেখো। আজকে তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলি অবশ্যই দেখে যেতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেনগুলো নিয়েই আজকের ক্লাসটি। দেখো, সামাজিকরণ কাকে বলে? সামাজিকরণ প্রক্রিয়ার 2টি বৈশিষ্ট্য লিখুন। সামাজিকরণ প্রক্রিয়া কাকে বলে আগে দেখব। যে প্রক্রিয়ায় ব্যক্তি বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে এবং মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে পরিবার, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অভিযোজন করে এবং ব্যক্তি প্রকৃত সমাজ উপযোগী হয়ে উঠতে পারে, সেই প্রক্রিয়াই হলো সামাজিকরণ। সামাজিকরণ কাকে বলে যদি আসে এটুকু লিখলে হয়ে যাবে। এবার সামাজিকরণ প্রক্রিয়ার 2টি বৈশিষ্ট্য লিখুন। আর বৈশিষ্ট্য দুটো আমরা দেখে নেব। সামাজিকরণ প্রক্রিয়ার 2টি বৈশিষ্ট্য হলো, 1, সামাজিক প্রক্রিয়া। সামাজিকরণ হলো একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রক্রিয়া যার মধ্যে দিয়ে শিশু সমাজের যোগ্য ও সক্রিয় সদস্যরূপে গড়ে ওঠে। ধারাবাহিক প্রক্রিয়া। সামাজিকরণ প্রক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো ধারাবাহিকতা। এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে আমাদের জীবনে ঘটে থাকে। পরের কোশ্চেন দেখব, মায়ের থেকে বঞ্চিত হলে শিশুর কি কি ফলশ্রুতি হয়? মায়ের থেকে যদি শিশু বঞ্চিত হয় তাহলে তার মধ্যে কি কি আচরণ দেখা যায়? একটি সদ্যজাত শিশুর সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় হলো তার মায়ের কোল। সদ্যজাত শিশু তার মায়ের কাছে সর্বাধিক নিরাপত্তা বোধ করে, কিন্তু সেই মায়ের কাছে যদি শিশু বঞ্চিত হয় তাহলে তার মধ্যে যে ধরনের আচরণ লক্ষ্য করা যায় তা হলো শিশু প্রথম অবস্থায় তার মায়ের অনুপস্থিতি মেনে নিতে পারে না। শিশু কি তার মায়ের অনুপস্থিতি মেনে নিতে পারে না, এর ফলে সে কি করে? সে প্রবলভাবে তার মায়ের উপস্থিতি প্রত্যাশা করে। সেই পরিস্থিতির প্রতি বিরোধিতা করে বিভিন্ন আচরণ করে, যেমন সে কান্নাকাটি করে, হাত পা ছোড়ে, এমনকি জেদ ধরে থাকে। কিন্তু পরবর্তীতে শিশু মায়ের প্রত্যাশা ধীরে ধীরে ত্যাগ করে এবং মায়ের কথা ভুলে যায়। দেখে নেব পরের কোশ্চেন। এরিকসনের মনোসামাজিক বিকাশের সূত্রের ভিত্তিতে জেনারেটিভিটি
বলতে কি বোঝায়? জেনারাটিভিটি। এরিকসনের মনোসামাজিক বিকাশ তথ্যের সপ্তম স্তরে, মনোসামাজিক বিকাশ তথ্যের সপ্তম স্তরে তিনি বলেছেন 35 থেকে 65 বছর বয়স্ক ব্যক্তির মধ্যে এক ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়, সৃজনশীলতা বনাম স্থবিরতা। অর্থাৎ সৃজনশীলতা কথার অর্থ কি? জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, এর মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যায়। এরিকসন জেনারেটিভিটি বলতে বুঝিয়েছেন ব্যক্তি এমন কিছু করতে চায় যার ফলে সমাজ ও পরিবারের এবং অন্যান্য ব্যক্তিদের অগ্রগতি সুনিশ্চিত হয়। সেই সময় ব্যক্তি তার নিজস্ব সন্তান, সমাজ ও পরিবারের উন্নতি কীভাবে করবে সেই চেষ্টা করে। সে পরবর্তী প্রজন্মের কাছে তার সামাজিক চিন্তাভাবনা ও নৈতিকতা সঞ্চালিত করতে চায়। সে তখন নিজের কথা ভাবে না, নিজের ধ্যান ধারণা সেগুলি সে পরিবারের সন্ততিদের জন্য পরবর্তী প্রজন্মদেরকে দিতে চায়, যাতে তারা জীবনে এগিয়ে যেতে পারে। এটিই কিন্তু এরিকসন বুঝিয়েছেন জেনারেটিভিটি বলতে। ব্যক্তিত্বের গঠন সংক্রান্ত ধারণাটিকে ফ্রয়েড কটি স্তরে ভাগ করেছেন ও কি কি? ফ্রয়েড ব্যক্তিত্বের গঠন সংক্রান্ত ধারণাটিকে মূলত 5টি পর্যায়ে ভাগ করেছেন। সেগুলি হল মানসিক ক্রিয়ার স্তর, প্রেষণা, অন্তর্দ্বন্দ্ব, যৌন চেতনার ক্রমবিকাশ, ইদম, অহম ও অধিসত্তা। তাহলে কি? 1 মানসিক ক্রিয়ার স্তর, 2 প্রেষণা, 3 অন্তর্দ্বন্দ্ব, দয়বয় দন্তন নয় দয়বয় হবে, 4 যৌন, এটা হবে 4 যৌন চেতনা ক্রমবিকাশ, 5 ইদম, অহম ও অধিসত্তা। এই 5টি স্তরে কিন্তু তিনি ব্যক্তিত্বের গঠনের সংক্রান্ত ধারণাটিকে ভাগ করেছেন। ফ্রয়েড মানসিক ক্রিয়ার স্তরকে কটি স্তরে ভাগ করেছেন ও কী কী? ফ্রয়েড মানসিক রোগীদের অচেতন মনের কথা চিন্তা করে মানসিক ক্রিয়ার 3টি স্তরে ভাগ করেছেন। সেই ভাগগুলি হলো সচেতন, প্রাক সচেতন ও অসচেতন স্তর। তাহলে ফ্রয়েড মানসিক ক্রিয়ার স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? 3টি স্তরে ভাগ করেছেন। কি কি? সচেতন, প্রাক সচেতন আর অসচেতন স্তর। এবার দেখে নেব ইগো বা অহম এর 2টি বৈশিষ্ট্য লিখুন। ফ্রয়েড ব্যক্তিসত্তার সংগঠনে মনের 3টি সংগঠনমূলক দিকের কথা বলেছেন, যথা ইদ, ইগো ও অধিসত্তা। 3টি সংগঠনমূলক দিকের কথা বলেছেন। কি? একটা ইদ, একটা ইগো আর একটা হলো অধিসত্তা। ইগো বা অহমের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো ইগো বা অহমের বৈশিষ্ট্য হলো 1 যুক্তিবাদী ও বাস্তবতার দিক মেনে সমাজের ন্যায় নীতির সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলা। কি? 1 যুক্তিবাদী ও বাস্তবতার দিক মেনে সমাজের ন্যায় নীতির সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলা। আর একটা কি? 2 ঈদ ও অধিসত্তার মধ্যে ভারসাম্য বজায় রেখে চলে। ঈদ ও অধিসত্তার মধ্যে ভারসাম্য বজায় রেখে চলে, যা আদর্শ ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে সহায়ক। সাধারণত 3 বছর বয়সের শিশুর মধ্যে ইগো বা অহমের বিকাশ ঘটে। কত বছর বয়সের শিশুর মধ্যে ইগো বা অহমের বিকাশ ঘটে? 3 বছর বয়সী শিশুর মধ্যে 3 বছর থেকে কিন্তু তাদের মধ্যে ইগো বা অহমের বিকাশ ঘটে। তাহলে ইগো আর অহম কি করে? অধিসত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখে। কে ভারসাম্য বজায় রাখে? ইগো বা অহম ঈদ ও অধিসত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখে, যা আদর্শ
ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে সহায়ক। অধিসত্তা বা সুপার ইগো, অধিসত্তাকে কি বলা হয়? সুপার ইগো বলতে কি বোঝায়? অধিসত্তা বা সুপার ইগো ব্যক্তিত্বের একটি উপাদান যা ব্যক্তির মধ্যে নীতি ও আদর্শ তৈরি করে। অধিসত্তা বা সুপার ইগো কী করে? ব্যক্তিত্বের একটি উপাদান যা ব্যক্তির মধ্যে নীতি ও আদর্শ তৈরি করে। এই অংশ সম্পূর্ণ চেতন। এই অংশটি কি? সম্পূর্ণ চেতন। সাধারণ ব্যক্তির মধ্যে অধিসত্তা 5 বছর বয়স থেকে গঠিত হতে শুরু করে। তাহলে অধিসত্তা কত বছর বয়স থেকে গঠিত হয়? 5 বছর বয়স থেকে। পিতামাতা ও সমাজের নিকট থেকে ভালো মন্দ, ন্যায় নীতি, আদর্শ ইত্যাদি শিক্ষালাভের মধ্যে দিয়ে সুপার ইগোর বিকাশ ঘটে, যা ব্যক্তির ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটায়। তাহলে বুঝতে পারলাম সুপার ইগো কি। সুপার ইগোর বিকাশ কত বছর বয়স থেকে ঘটে? 5 বছর বয়স থেকে ঘটে। অধিসত্তা বা সুপার ইগো ব্যক্তিত্বের হলো একটি উপাদান যা ব্যক্তির মধ্যে নীতি ও আদর্শ তৈরি করে। এই অংশ সম্পূর্ণ চেতন, অবচেতন নয়, কিন্তু চেতন। এবার ইগো বা অহম কি বা কাকে বলে দেখে নেব। অহম বা ইগো হলো মনের সেই অংশ যা বাইরের জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ইগো বা অহমের কাজ কি? বাইরের জগতের সাথে সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ এটিও বাস্তবতার দিক মেনে সমাজের ন্যায় নীতির সঙ্গে সম্পর্ক রাখে। অর্থাৎ এটি কি করে? এটি বাস্তবতার দিক মেনে সমাজ ও ন্যায় নীতির সঙ্গে সম্পর্ক রেখে চলে। অহম সবসময় এর চাহিদাগুলিকে সামাজিক পন্থায় বাস্তবে পরিণত করার চেষ্টা করে। তাহলে কি? অহম বা ইগো হলো মনের সেই অংশ যা বাইরের জগতের সাথে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ এটি বাস্তবের দিক মেনে, বাস্তবতাটা মেনে নিয়ে সমাজের ন্যায় নীতির সাথে সম্পর্ক রাখে। এবং অহম সবসময় এর চাহিদাকে সামাজিক পন্থায় বাস্তবে পরিণত করার চেষ্টা করে। এবার দেখে নেব আত্মবোধ। এটাও একটু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, একটাও কিন্তু বাদ দেওয়ার মতো নয়। আমি কিন্তু বাছাই করে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি, যে জায়গা জানা থাকলে এই চ্যাপ্টারগুলির কনসেপ্ট ক্লিয়ার থাকবে, সেই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাছাই করেছি। দেখো, আত্মবোধ বলতে কি বোঝায়? আত্মবোধ হলো ব্যক্তির নিজের সম্পর্কে দৃষ্টিভঙ্গি ও বিকাশ। নিজের সম্পর্কে তার কি দৃষ্টিভঙ্গি আর বিকাশ, সেটাই কিন্তু ব্যক্তির আত্মবোধ। এছাড়া সে কেমন ব্যক্তি, তার নিজস্ব ক্ষমতা, নিজের ইতিবাচক ও নেতিবাচক দিক ইত্যাদি, ভবিষ্যতের জন্য নিজের কাছে সে কি প্রত্যাশা করে, সেই সম্পর্কিত সুসংবদ্ধ ধারণা। তাহলে আত্মবোধ কি? আত্মবোধ হলো ব্যক্তির নিজের সম্পর্কে দৃষ্টিভঙ্গি ও বিকাশ। এক কথায় মনে রাখবে, আত্মবোধ কি? আত্মবোধ হলো ব্যক্তির নিজের সম্পর্কে দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস। নিজের সম্পর্কে সে কীভাবে এবং তার মধ্যে কতটা বিশ্বাস, কতটা কনফিডেন্স রয়েছে, সেটাই কিন্তু তার আত্মবোধ, নিজের সম্পর্কে বোধ। এবার আত্মবোধ গঠনের জন্য যে কোনো 3টি নির্ধারক কিসের মাধ্যমে আত্মবোধ গড়ে ওঠে? ব্যক্তির মধ্যে আত্মবোধ গঠনের 3টি নির্ধারক হলো: 1, সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু ব্যক্তির আত্মবোধ গড়ে ওঠে। সেই সমাজটা যদি সে ভালো পরিবেশে গড়ে ওঠে, তার মিথস্ক্রিয়াটাও সেই মতো হয় এবং সে কিন্তু সমাজ থেকে ভালো কিছু শিখতে পারে। যদি একটা ছেলে খারাপ সমাজের মধ্যে থেকে লালিত হতে থাকে, সেই সমাজের সাথে তার মিথস্ক্রিয়া ঘটে, সেই পরিবেশের সাথে মিথস্ক্রিয়া ঘটে, তার মেন্টালিটি কিন্তু ভালো হয় না। দৈহিক ও মানসিক স্বাস্থ্য, সেই ব্যক্তির দৈহিক এবং মানসিক স্বাস্থ্যের উপরেই কিন্তু তার আত্মবোধ গড়ে ওঠে। সে তার
এবিলিটিটা কত, তার পুষ্টি, এগুলির উপর কিন্তু ডিপেন্ড করে আত্মবোধ। আর কি, শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা, তার মধ্যে যদি সুশিক্ষা থাকে এবং প্রযুক্তিগত দক্ষতা থাকে তাহলে তার মধ্যে আত্মবোধটাও কিন্তু দৃঢ় থাকে, অর্থাৎ তার মধ্যে কিন্তু কনফিডেন্সটা বেশি থাকে। তাহলে এইগুলোই কিন্তু নির্ধারক, অর্থাৎ আত্মবোধ গড়ে উঠতে সাহায্য করে এগুলি। এবার দেখে নেব আত্মনিয়ন্ত্রণ কি ও তা কেন প্রয়োজন, অথবা আত্মসংযম বলতে কি বোঝেন। দুটো কোশ্চেনেরই আনসার সেম। ব্যক্তির নিজের প্রক্ষোভ, আচরণ, ইচ্ছা, আকাঙ্ক্ষাগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাই হলো আত্মসংযম বা আত্মনিয়ন্ত্রণ। তাহলে ব্যক্তির প্রক্ষোভ মানে ব্যক্তির ইমোশন, প্রক্ষোভ আচরণ, ইচ্ছা, আকাঙ্ক্ষাগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাই হলো আত্মসংযম। মূলত বলা যায় ব্যক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণই হলো আত্মসংযম। প্রবল ইচ্ছাশক্তিও পরিবর্তিত হয় আত্মনিয়ন্ত্রণে। প্রবল ইচ্ছাশক্তি, কোনো একটা কিছু করতেই হবে কিন্তু সেটা সমাজের জন্য ভালো নয়, কিন্তু সে কি করতে পারে, সেটাকে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে কন্ট্রোল করতে পারে, সেই ইচ্ছাশক্তিটাকে সে চেপে রাখতে পারে। আত্মপ্রেষণাটা কি? ব্যক্তি যখন আপন হৃদয়ের অনুভূতি থেকে কোনো কাজের গুরুত্ব উপলব্ধি করে, নিজের অনুভূতি থেকেই সে ভাবে যে এই কাজটি করা উচিত, এই কাজটি করা আমার জন্য প্রয়োজন, এবং তা আপন তাগিদে সেই কাজটি আন্তরিকভাবে সম্পাদন করতে চায়, তখন তাকে আত্মপ্রেষণা বলে। কি, ব্যক্তি যখন তার আপন হৃদয়ে নিজের মনেই অনুভূতি থেকে, নিজের মনের অনুভূতি থেকে বা হৃদয়ের অনুভূতি থেকে কোনো কাজের গুরুত্ব উপলব্ধি করে এবং তার আপন তাগিদেই, নিজের ইচ্ছাতেই সেই কাজটি আন্তরিকভাবে সম্পাদন করতে চায়, তখন তাকে আত্মপ্রেষণা বলা হয়। দেখে নেব লাস্ট কোশ্চেন। শিশুর মধ্যে ধনাত্মক অর্থাৎ পজিটিভ আচরণ গঠনে পরিবারের একটি ভূমিকা লিখুন। শিশুর মধ্যে ভালো আচরণ গঠনে পরিবারের ভূমিকা কী? মাতা পিতার আদর যত্ন, স্নেহ ভালোবাসা তথা নিবিড় সঙ্গদানের মধ্যে দিয়ে শিশু মানুষ হয়ে ওঠার সুযোগ লাভ করে। এই ধরনের শিশুই ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। শিশু আশাবাদী হয়ে উঠতে পারে এবং তার সম্পাদিত আচরণগুলি ধনাত্মক বা ইতিবাচক হয়ে ওঠে। এই ছিল 3 এবং 4 চ্যাপ্টার থেকে, তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আগের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের কোশ্চেনগুলি অবশ্যই দেখে নাও। পরপর যদি চ্যাপ্টার ওয়াইজ এইভাবে আমরা করে যাই তাহলে প্রত্যেক চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে, যার ফলে এই চ্যাপ্টারগুলি থেকে কোনো একটা আনকমন কোশ্চেন আসলেও কিন্তু তোমরা নিজস্ব বুদ্ধি দিয়ে যে নোটসগুলি তোমরা ইম্পর্টেন্ট পড়ে নিচ্ছ চ্যাপ্টার ওয়াইজ, সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে কিন্তু তোমরা লিখে আসতে পারবে এবং নাম্বারও পাবে। কারণ ডিএলএডে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন হুবহু কমন আসবে না, সেখানে কিন্তু দেখা হয় যে তোমার সেন্স, তোমার প্রেজেন্টেশন ক্ষমতা, তার উপরেও কিন্তু একটা মার্কস থাকে। সেইটা বিচার করেই কিন্তু কিছু কোশ্চেন এরকম ধরনের থাকে যে তুমি কতটা গুছিয়ে সেই কনসেপ্ট ওয়াইজ নিজের ভাষায় লিখতে পারছো, তার উপরেও কিন্তু মার্কস ডিপেন্ড করে। ধারাবাহিকভাবে যারা ক্লাসগুলিকে করছো বা প্লেলিস্ট থেকে বারবার করে ক্লাসগুলিকে দেখছো, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, তোমরা কিন্তু এক্সামে 80% প্লাস মার্কস পেতে চলেছো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে।